গাজায় সুপেয় পানি সরবরাহ বন্ধ করে ইসরায়েল গণহত্যার কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে লক্ষ্য ভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করারও আহ্বান জানিয়েছে। এদিকে গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ জন এবং আহত হয়েছে ৯৪ জন ফিলিস্তিনি। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। গাজার দুটি বিদ্যালয়ে বৃহস্পতিবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই বিদ্যালয় দুটিতে উদ্বাস্তু ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। এ হামলায় শিশুসহ প্রাণ হারান বহু ফিলিস্তিনি। যদিও বরাবরের মতো কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েল দাবি করছে ওই আশ্রয় কেন্দ্রগুলো থেকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের কার্যক্রম পরিচালনা করছিল। সুপেয় পানির অভাবে গাজায় দুর্দশার চরম পর্যায়ে রয়েছেন ফিলিস্তিনিরা। খান ইউনিসে আশ্রয় নেওয়া শরণার্থীরা জানান, সামান্য পানি পাওয়ার আশায় তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। তারপরও অনেক সময় খালি হাতেই ফিরে যেতে হয় তাদের। ১ লিটার পানি সংগ্রহ করতে ৫ থেকে ৬ কিলোমিটার পথ হেঁটে যাই, তারপর কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি। আমার এত বড় পরিবারে এই ১ লিটার পানি দিয়ে কার গলা ভিজবে? পানি ছাড়া মানুষ কিভাবে বেঁচে থাকে? প্রতিটা তাঁবুতে মানুষজন তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। সবকিছুর জন্য এখানে এখন শুধুই হাহাকার। এরই মধ্যে গাজায় ফিলিস্তিনিদের জন্য পরিষ্কার পানি সরবরাহ বন্ধ করার মাধ্যমে ইসরায়েল গণহত্যার কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার ১৮৪ পৃষ্ঠার নতুন এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে সেখানকার পানি সরবরাহকারী পাইপলাইনগুলো ইসরায়েল বন্ধ করে দেয়। বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সরবরাহ। ফলে পানি শোধন প্ল্যান্ট, পানিকূপ এবং বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টগুলো অকার্যকর হয়ে পড়ে। এরপর গাজায় ৬টি বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের মধ্যে ৪টির সৌর প্যানেল সম্পূর্ণ ধ্বংস করে দেয় ইসরায়েল। প্রতিবেদনে উঠে এসেছে, গাজার ফিলিস্তিনিরা প্রতিদিন মাত্র ২ থেকে ৯ লিটার পানি সরবরাহ পাচ্ছে। পানির অভাবে সেখানে মানুষের শরীরে নানা রোগ ছড়িয়ে পড়ছে এবং মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এদিকে ডক্টরস উইদাউট বর্ডার প্রকাশিত গাজা ডেথ ট্র্যাপ শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় যে জাতিগত নিধন চালাচ্ছে তা খুবই স্পষ্ট। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর নগরীতে বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় এই হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তাদের মধ্যে বন্দর নগরীর সালিফে ৭ জন, রাস ইসা জ্বালানি অবকাঠামোয় বাকি ২ জন নিহত হয়। গণমাধ্যম আরও জানায়, সানার ২টি কেন্দ্রে বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। এছাড়া হোদাইদার বন্দরে শত্রুপক্ষ অন্তত ৪টি হামলা চালায়। ২টি জ্বালানি স্থাপনায় হামলা হয়েছে। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো দাবি করেছে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবের কাছে জাফা এলাকায় ২টি সুনির্দিষ্ট ও স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় তেল আবিবের দক্ষিণে একটি বিদ্যালয়ের ভবন বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে যারা সিরিয়ানদের বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করবে দেশটির নতুন নেতৃত্ব। অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ওবায়েদ আরনাউথ জানিয়েছেন, আইনের শাসন ও দেশের বিচার ব্যবস্থায় জনগণের আস্থা ফেরাতে নতুন প্রশাসন কাজ করবে। তিনি বলেন, দেশের বিচার ব্যবস্থায় জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করতে আল আসাদের কুখ্যাত কারাগারে যারা কয়েক হাজার সিরিয়ানকে আটক ও নির্যাতন করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া যে সরকারি কর্মীরা দুর্নীতি বা অপরাধ করেছে এবং সিরিয়ার জনগণের ক্ষতি করেছে তাদের বরখাস্ত করা হবে এবং জবাবদিহির আওতায় আনা হবে। ওবায়দ আরও জানান, তাদের বদলে যারা নিবেদিত, পেশাদার ও দেশের প্রতি অনুগত তাদের প্রাধান্য দেবে সিরিয়ার নতুন শাসকরা। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার দেশটির জাতীয় পুলিশ বাহিনী জানিয়েছে, আবাসিক এলাকায় এই হামলা চালায় রাশিয়া। এই হামলায় 10টির বেশি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ক্রুস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত হয়েছে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা সদস্য, আহত হয়েছে আরও ১,০০০। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্য লিউ সিয়ং কেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় প্রস্তুত রাশিয়া, এমন কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতি বছরের মতো এবারের বছরের শেষ সংবাদ সম্মেলনে রাশিয়ার অর্থনীতি, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার ও ইউক্রেন যুদ্ধ সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। সম্মেলনে পুতিন বলেন, রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাইরের হুমকি থাকা সত্ত্বেও সব প্রতিকূলতাকে ঠেলে দিয়ে এগিয়ে যাচ্ছে তাদের অর্থনীতি। সম্মেলনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে পুতিন বলেন, কোনো দেশ যদি রাশিয়াকে হুমকি দেয় তাহলে সেই দেশের বিরুদ্ধে তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রয়েছে। এছাড়া সিরিয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, সিরিয়ায় হেরে যায়নি রাশিয়া। মস্কো রাশিয়ায় সামরিক ঘাঁটি নিয়ে দামেস্কের নতুন প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। এদিকে সম্মেলনে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিন বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়ার কোনো পূর্ব শর্ত নেই। ইউক্রেন যুদ্ধ শেষ করতে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় সমঝোতার জন্য প্রস্তুত রাশিয়া। আমরা কোনো পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সাথে আলোচনায় বসতে চাই। ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত আমরা। রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এই যুদ্ধ অনেক জটিল এবং এর ভবিষ্যৎ অনুমান করা কঠিন। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার 2024 খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে 15 বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় এই খেতাব দেওয়া হয়েছে। 2024 সালে সেরা দেশ বেছে নেয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ। এছাড়াও বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড ছিল এই তালিকায়। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করায় এই তালিকায় রানার আপ হয় সিরিয়া। সম্পর্কে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনে 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন হয়। তবে বর্তমান বাংলাদেশে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের সামনের পথ মসৃণ নয় বলেও মন্তব্য করেছে ইকোনমিস্ট। ব্রিটিশ গণমাধ্যমটি 2024 সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করে বলেছে, কোন দেশ সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ কিনা সেই হিসেব এখানে ধরা হয়নি। এখানে সেরা দেশ বেছে নেওয়া হয় আগের 12 মাসে সবচেয়ে কিসে উন্নতি হয়েছে সেই বিচারে। যুক্তরাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সকল পণ্যের মূল্য বেড়েছে লাগামহীনভাবে। অধিক হারে দ্রব্য মূল্য বাড়লেও সেই হারে বাড়েনি শ্রমিকদের মজুরি। এতে প্রকটভাবে দেখা দিয়েছে আয় ও ব্যয়ের অসামঞ্জস্যতা, যার ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত বাংলাদেশিরা। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা। লন্ডনের বাঙালিপাড়ার বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি আরিফ মাহফুজ। যুক্তরাজ্য বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী গণতান্ত্রিক দেশ। 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে দেশটির অর্থনীতিতে লক্ষণীয় পরিবর্তন ঘটে। গত প্রায় 3.5 বছরে লাগামহীনভাবে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। তবে দেশটিতে সেই হারে বাড়েনি শ্রমমূল্য। ব্রেক্সিটের বছর যুক্তরাজ্যের সর্বনিম্ন শ্রমমূল্য ছিল প্রতি ঘন্টায় 8 পাউন্ড 72 পেন্স। ব্রেক্সিটের পর ক্রমান্বয়ে তা বেড়ে 2024 সালে এসে দাঁড়িয়েছে 11 পাউন্ড 44 পেন্স। গত 4 বছরে ঘন্টায় মাত্র বেড়েছে 3 পাউন্ড। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখানে দেখা দিয়েছে আয় ব্যয়ের অসামঞ্জস্যতা। এ নিয়ে সবচাইতে বিপাকে আছেন মধ্যবিত্ত শ্রেণীর নাগরিকরা। হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। যারা খাম করে, খামর বেতন তুলনামূলকভাবে বাড়ছে না। এই বেতনে গিয়া গড়ের রেন্ট, কাউন্সিল ট্যাক্স এগুলা দিয়া আমরা যে বাজার খরচ কুলাইয়া যাওয়া, এটা আমরা কমিউনিটির মানুষের লাগে খুব কষ্টদায়ক। এখন বেতনের তুলনায় দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে, যার তুলনায় এখন গড়ের থেকে লিস্ট নিয়ে আসলে ওই যে হয় না। বাজারে এসে ক্রেতারা যেমন হিমশিম খাচ্ছেন, তেমনি সংকটে পড়েছেন ছোট, মাঝারি কিংবা বড় ব্যবসায়ীরা। মালের দাম বেশি, এই দুনিয়ার স্যালারি কম, তো সবাই একটা বাজেট হিসাবের মধ্যে আছে। এই হিসাব করিয়া সবে বাধা করতে, যার কারণে এখন আগে যেন 2000 হইতো এখানে 1000 50-50 এফেক্ট করছে বিজনেসের মাধ্যমে। আমি আজকে শপিং এ গিয়েছি, আমার হাতে যে আমার বিল আছে, এই শপিংটা করতে আমাকে নর্মালি স্পেন্ড করতে হয় 160 থেকে 170 টাকা, কিন্তু এই শপিংটাই আমি আজকে করে নিয়ে এসেছি 250 টাকা দিয়ে। তবে ব্যবসায়ী ও ক্রেতা অভিভাবকরা বলছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর থেকেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। ব্রিটেনে এখন আয় ও ব্যয়ের অসামঞ্জস্যতা থাকলেও থেমে নেই মানুষের জীবনযাত্রা।
আগামীর সুন্দর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন সবাই। জীবনযাত্রার মানকে উন্নত রাখতে আয়ের পাশাপাশি দ্রব্যমূল্যের মূল্য যাতে সহনীয় করা হয়, এটাই এখন সরকারের কাছে ব্রিটেনবাসীর প্রত্যাশা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন। এই ছিল এখনকার বিশ্বযোগে। কাল একই সময়ে বিশ্বযোগ দেখতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। এছাড়া ৭১ ফেসবুক ও সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।